ওয়েলকাম টু দ্য লেকচার 7 অফ দ্য চ্যাপ্টার হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। তো আমরা আমরা SN1 আর SN2 আলোচনা করেছিলাম এর আগের চ্যাপ্টারে। আমি বলেছিলাম এই চ্যাপ্টারের বেশ কিছু কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করবো SN1 আর SN2 রিগার্ডিং। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে এবং বেসিক্যালি আমি বোর্ডে কিছু কোয়েশ্চেন লিখে রেখেছি, সেগুলো আলোচনা করবো। এগুলো বিভিন্ন সময় ইয়ারের কোয়েশ্চেন এসছে, আর তোমরা দেখবে বিভিন্ন টেস্ট তোমাদের যে পরীক্ষাগুলো হবে তার মধ্যে এই কোয়েশ্চেনগুলো অনেকগুলো পাবে। এরপরে অনেক কিছু আলোচনা আছে, এগুলো শেষ নেই কিছু, বাট এই কোয়েশ্চেনগুলো আলোচনার মাধ্যমে আমরা যে টপিকটা পড়লাম, এই কোয়েশ্চেনগুলো সলভ করলে সেই যে টপিকটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে এবং তোমার রিলেটেড অনেক কোয়েশ্চেন আরও পরে পাবে। কোয়েশ্চেন পেপার সলভ করবে যখন, আমিও পরে করাবো আরও বেশি। আপাতত যতটুকু শিখেছো প্রত্যেকটা নলেজকে অ্যাপ্লাই করার জন্য আমি প্রত্যেকটা টপিক রিগার্ডিং মানে যেগুলো আলোচনা করেছি অর্গানিকে, সেই রিগার্ডিং কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি, তাতে কি ওই টপিকগুলো বা কোয়েশ্চেন্সগুলো তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে বা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরের লেকচার থেকে আমরা প্রিপারেশনস পার্টে চলে যাব। তো দেখো বেসিক্যালি একটা কোয়েশ্চেন আমি আলোচনা করছি, একটু ভালো করে দেখবে। বইতে আছে কোয়েশ্চেনগুলো, ইয়ারে থেকে দেখতে পারো। প্রথমে দেখো এইটা বলছে CH3F, CH3Cl, CH3I, CH3Br এদেরকে SN2 এর ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে, ক্রমবর্ধমান ক্রম, অর্থাৎ SN2 এর ইনক্রিজিং অর্ডার। তো খেয়াল করে দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো CH3F এখানে ফ্লুরিন, CH3Cl এখানে ক্লোরিন, CH3I এখানে আয়োডিন, CH3Br এখানে এটা ব্রোমিন। এবং খেয়াল করে দেখো এখানে কোনো নিউক্লিওফাইলের গল্প নেই, শুধুমাত্র সাবস্ট্রেটটা দিয়ে দিয়েছে। তো সাবস্ট্রেট দিলে তোমাকে দেখতে হয় কটা জিনিস। সাবস্ট্রেট যদি দিয়ে দেয় শুধুমাত্র, তুমি দেখবে সাবস্ট্রেটের স্ট্রাকচার দেখবে, স্টেরিক কোনটা বেশি ভারী কোনটা হালকা সেটা দেখবে, অথবা লিভিং গ্রুপ দেখবে। তো এখানে সবটা সাবস্ট্রেটই দেখো সবই 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি ফ্লোরাইড, এটা 1 ডিগ্রি ক্লোরাইড, এটা 1 ডিগ্রি আয়োডাইড, 1 ডিগ্রি ব্রোমাইড, সবই 1 ডিগ্রি এগুলো, তাই না? মানে সবই মিথাইল হ্যালাইড। তাহলে এখানে সবারই স্ট্রাকচার বা স্টিরিওকেমিস্ট্রিটা সবারই সেম, মানে কোথাও স্টেরিক বাধা তেমনভাবে নেই। তাহলে দেখতে হবে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ কি বলেছিলাম, কোন লিভিং গ্রুপটা ভালো? যে লিভিং গ্রুপের নেগেটিভ চার্জটা বেশি স্টেবিলাইজড হবে। অর্থাৎ দেখো CH3F থেকে ফ্লুরিনটা বেরিয়ে F- তৈরি করবে, CH3Cl থেকে Clটা বেরিয়ে Cl-, CH3I থেকে I টা বেরিয়ে তৈরি করবে I-, আর Br-টা বেরিয়ে গিয়ে তৈরি করবে তোমার Br-। এখন তুমি বলো, অর্থাৎ এটা তো লিভিং গ্রুপ, CH3F থেকে মানে যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে F- বেরিয়ে আসবে, এখান থেকে Cl-, এখান থেকে I-, ওখান থেকে Br-। এবার কেউ কেন বেরোবে? যদি বেরিয়ে সে স্থায়িত্ব না পায় তাহলে বেরোবে কেন? দেখো ফ্লুরিন মানে F- খুব আনস্টেবল। কেন? ফ্লুরিন নিজে একটু ছোট, আবার মাথা মাইনাস চার্জ। তো ছোটো জায়গার মধ্যে নেগেটিভ চার্জ হলে কি হবে? প্রচুর ইলেকট্রন ডিপালশন হবে, সে কারণে F- কিন্তু সহজে বেরোতে চাইবে না। আবার উল্টো দিক থেকে দেখো I- আকারে অনেকটা বড়, ফলে নেগেটিভ চার্জ যেটুকু ওর মাথায় আছে সেটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে ছড়িয়ে থাকবে, ফলে নেগেটিভ চার্জগুলোর মধ্যে রিপালশন কিন্তু কম হবে। তার মানে আমি বলতে পারি যে I- মানে তাহলে লিভিং গ্রুপগুলো কোনটা ভালো? যে I- ইজ এ বেটার লিভিং গ্রুপ দেন Br-, and Br- is a better living group than Cl-, Cl- is a better living group than F-। সো যেখানে লিভিং গ্রুপটা ভালো সেখানেই আগে লিভিং গ্রুপ বেরিয়ে গেলে ওখানে আগে রিঅ্যাকশন হবে। তাহলে CH3I তে SN1টা সব থেকে বেশি হবে, তারপরে হবে CH3Br হবে, তারপরে হবে CH3Cl এবং লাস্টে হবে CH3F। তাহলে ক্রমবর্ধমান অর্ডার বলেছে, ইনক্রিজিং অর্ডার, তাহলে এইভাবে ইনক্রিজ করবে অর্ডারটা। অর্থাৎ CH3F থেকে যত CH3I এর দিকে যাব SN2 এর রিঅ্যাকশন রেট তত বাড়বে। কেন বাড়বে? বিকজ আয়োডিন ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ দ্যান ফ্লোরাইড। বুঝতে পারলে এই কোশ্চেনটা? আশা করি বোঝা গেছে। মানে এখানে লিভিং গ্রুপের রেসপেক্ট, লিভিং গ্রুপ যার ভালো সেখানে SN2 ভালো হবে, আর I- যেহেতু ভালো লিভিং গ্রুপ দ্যান F-, তাহলে CH3I এর দিকে গেলে রিঅ্যাকশনটা ভালো হবে। এই কোশ্চেনটা দেখো এখানেও বলেছে কোথায় SN2 ভালো হবে। খেয়াল করে দেখো যে কার্বনে ক্লোরিনটা অ্যাটাচ আছে তোমাকে সেটা দেখতে হবে, সেই কার্বনটাকে দেখতে হবে। তো এখানে ক্লোরিনটা অ্যাটাচ আছে এই কার্বনের সাথে, আর এখানে দেখো এই যে এই কার্বনের সাথে অ্যাটাচ আছে। এটা একটা 1 ডিগ্রি কার্বন, দেখো মানে কার্বন অফ ইন্টারেস্ট, যে কার্বনে ক্লোরিনটা অ্যাটাচ সে কটা কার্বনের সাথে যুক্ত আছে? সে একটা কার্বনের সাথে যুক্ত। এটা একটা 1 ডিগ্রি সিস্টেম, ক্লিয়ার? যে কার্বনে ক্লোরিন আছে সেই কার্বনটা কজনের সঙ্গে যুক্ত? একজনের সাথে, তার এটা 1 ডিগ্রি। এখান থেকে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বন দেখবে এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন, অর্থাৎ 2 ডিগ্রি কার্বন। এবং তুমি খুব ভালো করে জানো যে SN2 রিঅ্যাকশন 1 ডিগ্রি সিস্টেমে ভালো হয়। 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি গেলে কি হবে? আস্তে আস্তে SN2 রিঅ্যাকশন রেটটা কমতে থাকে, তাই তো? বিকজ 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি একটু বাল্ক সিস্টেম,
2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি আরেকটু বাল্ক সিস্টেম, অর্থাৎ যত বেশি বাল্কনেস বাড়বে, যত স্থানাভাবজনিত বাধা বাড়বে, তত SN2 মানে ব্যাক সাইড অ্যাপ্রোচটা আটকে যাবে। খেয়াল করে দেখো আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে রিয়াকশন করতে অসুবিধা নেই, মানে নিউক্লিওফাইল গিয়ে এখানে অ্যাটাক করবে, ক্লোরিনকে বের করে দেবে। এখানে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করাটা কষ্টজনক, বিকজ দেখো একটা রিং সিস্টেম বাধা পাবে। এখানে ব্যাক সাইড অ্যাপ্রোচ, তোমরা লজিক লিখবে এই সিস্টেমটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড, এটা 2 ডিগ্রি হ্যালাইড, লজিক 1। তাহলে 1 ডিগ্রি যেহেতু SN2 ভালো হয়, তাহলে এখানে SN2 ভালো হবে। লজিক 2 কি দেবে, যে বলবে এখান থেকে এখানে ব্যাক সাইড অ্যাপ্রোচটা আটকে যাবে। কেন আটকে যাবে? বিকজ এই স্টেরিক হিন্ড্রেন্স হয়েছে, ব্যাক মানে এই যে রিং সিস্টেমটা, বলবে যে রিং সিস্টেমটি কি করবে, ব্যাক সাইড অ্যাপ্রোচ অর্থাৎ নিউক্লিওফাইলের পশ্চাৎবর্তী আক্রমণ তাকে আটকে দেবে, অর্থাৎ ব্যাক সাইড অ্যাপ্রোচ অফ দ্য নিউক্লিওফাইল উইল বি রেস্ট্রিক্টেড ইন দিস কেস বিকজ অফ দ্য রিং। এই কথাটা বলবে, ক্লিয়ার? তাহলে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। 1 ডিগ্রিতে ভালো হয়, 2 ডিগ্রিতে একটু খারাপ হয়, বিকজ 2 ডিগ্রিতে স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যায়। আর এটা একটা রিং সিস্টেম কি করে ব্যাক সাইড অ্যাপ্রোচটাকে আটকে দেবে, ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেনে যাই, থার্ড কোশ্চেনে যাই, সরি। দেখো বলেছে এখানে কোথায় SN2 ভালো হবে। এগেইন তোমার এটা পারবে। দেখো অ্যাটাক করতে হবে, যে কার্বনে হ্যালোজেন আছে সেই কার্বনে অ্যাটাক হবে, তাই না? অর্থাৎ নিউক্লিওফাইল অ্যাটাক করলে কিন্তু এখানে অ্যাটাক করবে, এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করলে এখানে অ্যাটাক করবে, এবং ক্লোরিনটা বেরোবে, এখান থেকে আয়োডিন বেরোবে। SN2 কোথায় ভালো হবে, এটা এই দুটোর মধ্যে কোথায় SN2 ভালো হবে বলেছে, তাই তো? তাহলে কোন কার্বনে অ্যাটাক করে নিউক্লিওফাইল? যে কার্বনে হ্যালোজেন যুক্ত থাকে সেই কার্বনে অ্যাটাক করে, বিকজ সেই কার্বনের মাথাতেই প্লাস চার্জ থাকে, তাই তো? তাহলে আয়োডিন I- is a better লিভিং গ্রুপ, তাহলে এখানে লজিক কি, I- is a better লিভিং গ্রুপ দ্যান Cl-, সো এখানে ভালো SN2 হবে দেন এটা, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বরটা দেখো, এখানে কোথায় SN1 ভালো হবে। খেয়াল করে দেখো, এইটা আলাদা কোশ্চেন, এটা আলাদা কোশ্চেন কিন্তু, ওকে? ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি, প্রথমে এটা আলোচনা করছি, এটা আলোচনা করছি প্রথমে। আচ্ছা দেখো SN1 বলেছে মানে কার্বোক্যাটায়ন দেখতে হবে। SN1 মানে কার্বোক্যাটায়ন এন্ড স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, এটা দেখতে হবে। তাহলে দেখো তোমার দুটো অপশন, দুটো লিভিং গ্রুপ আছে, ব্রোমিন এখানেও আছে, ব্রোমিন এখানেও আছে। তাহলে এই ব্রোমিনটা যদি বেরিয়ে যায়, যদি এই ব্রোমিনটা বেরিয়ে যায়, তাহলে এখানে প্লাস চার্জ আসবে, বিকজ দিস ব্রোমিন ইজ গোইং আউট, তাহলে প্লাস চার্জ উইল কাম ওভার হিয়ার, এখানে আসবে, ক্লিয়ার? আর যদি এই ব্রোমিনটা বেরিয়ে যায়, যদি এটা বেরোয়, তাহলে প্লাস চার্জটা কোথায় আসবে? প্লাস চার্জটা কোথায় আসবে? এখানে আসবে, তাই না? তার মানে যদি এই ব্রোমিনটা বেরোয় তাহলে প্লাস চার্জ আসবে এখানে, যদি এই ব্রোমিনটা বেরোয় তাহলে প্লাস চার্জ আসবে এখানে। খেয়াল করে দেখো, প্লাস চার্জ যদি এখানে আসে, প্লাস চার্জ যে কার্বনের উপরে এসছে সেই কার্বন একজনের সঙ্গে যুক্ত আছে, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই তো? আর যদি এই ব্রোমিনটা বেরোয়, প্লাস চার্জ যে কার্বনের উপরে এসছে সেই কার্বনটা, দেখো এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, তিনজনের সঙ্গে যুক্ত আছে। প্লাস চার্জ যে কার্বনের উপরে এসছে সে দেখো তিনজনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তুমি ভালো করে জানো যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, আর কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হবে তত তার SN1 রেট বাড়বে। তাহলে এখানে কোশ্চেনটা যেটা করা হয়েছে, সেটা হচ্ছে, এক মিনিট, বলছে কোন হ্যালোজেন পরমাণুটা SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়, অর্থাৎ এই যে দুটো করে হ্যালোজেন আছে, বলছে হুইচ হ্যালোজেন, এই হ্যালোজেন না এই হ্যালোজেন, কোনটা SN1 এর প্রতি অ্যাক্টিভ? অবভিয়াসলি দিস হ্যালোজেন, এইটা SN1 এর প্রতি অ্যাক্টিভ, বিকজ এটা বেরোলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, আর এটা বেরোলে 3 ডিগ্রি হবে, 3 ডিগ্রি বেশি স্টেবল, তার মানে এখান থেকে SN1টা হবে, এটা বের করে দিয়ে SN1টা হবে। সুতরাং দিস ব্রোমিন ইজ অ্যাক্টিভেটেড টুয়ার্ডস SN1 বা রিঅ্যাক্টিভ টুয়ার্ডস SN1। সিমিলার কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, পরেরটাতেও দেওয়া আছে সিমিলার কোশ্চেন, দেখো ওই সঙ্গে একই সঙ্গে দুটো দেওয়া রয়েছে, মানে এই হ্যালোজেনটা বেরোবে নাকি এটা বেরোবে, কোনটা বেরিয়ে SN1 হবে, দেখে নি কোনটা বেরিয়ে হবে। আগে এটাকে বের করে দেখি কি হয়, এটাকে বের করছি, এটা যদি বেরোয় তাহলে এখানে প্লাস চার্জ, এটা বেরিয়ে গেল মানে এখানে প্লাস চার্জ, ক্লিয়ার? আর যদি এই আয়োডিনটা বেরোয়, তাহলে যদি এই আয়োডিনটা বেরোয় তাহলে কোথায় প্লাস চার্জ হবে? এখানে।
এই আয়োডিন বেরোলে এখানে প্লাস চার্জ। খেয়াল করে দেখো এই প্লাস চার্জটা রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড, অর্থাৎ এখানে যদি প্লাস চার্জ থাকে এই পাই বন্ডে এখানে হচ্ছে রেজোনেন্স স্টেবিলিটি পায় সিস্টেমটা। বাট এখানে যদি প্লাস চার্জ থাকে এটা উঠে এখানে আসতে পারে, বাট এখানে আসলে এই প্লাস চার্জের সঙ্গে কোনো ব্যাপার নেই। আর 2 নম্বর এটা উঠে এখানে আসবে না। কেন আসবে না? বিকজ দেখো এইটা একটা sp3 কার্বন, এটা একটা sp3 কার্বন, আর এটা ছিল দেখো এটাও sp2 ছিল, এটাও sp2 ছিল, এটাও sp2 ছিল। পাই বন্ডগুলো যেতে গেলে সবগুলো প্রায় একই রকম হাইব্রিড, অর্থাৎ সবগুলোতে একটা আনহাইব্রিড পি থাকতে হয়। এই যে পাই বন্ডটা ওভারল্যাপ করছে সবগুলোতে একটা আনহাইব্রিড পি ছিল, এখানে একটা আনহাইব্রিড পি ছিল, এখানেও ছিল, এখানেও ছিল। তো এখানে ওভারল্যাপটা হওয়া সম্ভব, প্লাস চার্জ নিয়ারেস্ট পজিশনে ছিল, এখান থেকে যেতে পারে। বাট এখানে প্লাস চার্জ থাকলে একটা কার্বন পরে আছে, একটা কার্বন পরে থাকলে কিন্তু প্ল্যানারিটি লস করে যাচ্ছে। পাই বন্ড মানে কনজুগেশনের জন্য প্ল্যানার হওয়া দরকার। পাই বন্ড যখন কনজুগেট হবে সিস্টেমটাকে প্ল্যানার হতে হবে, তাই না? প্ল্যানার বা একই প্লেনে মানে পি গুলো যে পি গুলো ওভারল্যাপ করে পাই বন্ডের কনজুগেশনের জন্য যে পি অরবিটালগুলো ওভারল্যাপ করে তারা সবাই একই প্লেনে থাকতে হবে। বাট খেয়াল করতে হবে sp3 থাকার জন্য এখানে কোনো আনহাইব্রিড পি নেই, তাহলে এখানে কোনো কনজুগেশন হবে না। বেসিক্যালি মনে রাখবে যে এই জিনিসটা রেজোনেন্স স্টেবিলাইজ নয়, এটা রেজোনেন্স স্টেবিলাইজ। কেন? বিকজ জাস্ট পাই বন্ডের পরেই প্লাস চার্জ, তাহলে পাই বন্ডের উপরে যেতে পারবে। আর এখানে পাই বন্ডের একটা কার্বন পরে প্লাস চার্জ, সুতরাং পাই বন্ড উঠে ওখানে যেতে পারবে না। অর্থাৎ দিস কার্বোক্যাটায়ন ইজ নট স্টেবিলাইজড বাই রেজোনেন্স, সুতরাং এই আয়োডিনটা বেরোবে না, এই আয়োডিনটা বেরোবে। আশা করি বুঝতে পারছো কোশ্চেনগুলো, তাই তো? নেক্সট চলে যাই। বলছে 5 আর 6 এই দুটো কোশ্চেন একসাথে দেওয়া হয়েছে, দেখো বলছে এরা SN2 করে না কেন? মানে Br কে CH3OH এর সঙ্গে রিঅ্যাকশন করিয়েছি, বলছে SN2 হয়নি কেন? সিমিলারলি Cl কে CH3O CH3 এর সঙ্গে রিঅ্যাকশন করিয়েছি, বলছে এখানেও SN2 হয়নি কেন? দেখো SN2 না হওয়ার কারণ হচ্ছে এরকম, দেখো যখনই তুমি CH3OH এ Br দেবে তুমি কি এক্সপেক্ট করছো? তুমি এক্সপেক্ট করছো Br কে ব্যাক সাইড অ্যাপ্রোচ করবে আর OH কে বের করে দেবে, এটা তুমি এক্সপেক্ট করছো। বাট OH ইজ নট স্টেবিলাইজড। OH স্টেবিলাইজড হবে কি করে? দ্য নেগেটিভ চার্জ ওভার OH ইজ নট স্টেবিলাইজড আইদার বাই রেজোনেন্স, আর ও তো অক্সিজেন তো সাইজে ছোট হলেও স্টেবিলাইজড হয় না, আকারে বড় হতে হয়। তো হিয়ার OH ইজ আ ভেরি ব্যাড লিভিং গ্রুপ, এই টার্মটা ইউজ করতে পারো, ব্যাড লিভিং গ্রুপ। তাহলে OH যেহেতু ব্যাড লিভিং গ্রুপ তাই Br অ্যাটাক করে OH কে বের করতে পারে না, তাই SN2 রিঅ্যাকশন হয় না। সিমিলার ইজ দ্য লজিক ইন দিস কেস, এখানে লজিকটা সেম আছে। Cl অ্যাটাক করেছে CH3O CH3 কে, এখানে যদি অ্যাটাক করে তাহলে OCH3 গ্রুপটা বের হবে। এগেইন OCH3 ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, আর যেহেতু ব্যাড লিভিং গ্রুপ তাই অ্যাটাক করে একে বের করতে পারবে না, তাই SN2 রিঅ্যাকশন হবে না। নেক্সট দেখো এটা CH3O প্লাস CH3I, মানে এখানে দেওয়া হয়েছে CH3I এর সঙ্গে যদি রিঅ্যাকশন করতে হয় কে ভালো রিঅ্যাকশন করবে, CH3O নাকি OH নাকি CH3COO-? কোন নিউক্লিওফাইলটা ভালো জিজ্ঞেস করেছে। CH3I এর সঙ্গে এটা অর এটা অর এটা, মানে এটা অর এটা অর এটা, কোনটা ভালো? আমি তোমাদের বলেছিলাম সেই নিউক্লিওফাইলটাই ভালো যে সহজে নিজের ইলেকট্রন দিতে পারে, অর্থাৎ যার প্রচুর ইলেকট্রন আছে, যে ইলেকট্রন দেবে সেই তো ভালো নিউক্লিওফাইল। খেয়াল করে দেখো CH3O এ অক্সিজেনের মাথা নেগেটিভ চার্জ তো আছেই, উপরন্তু CH3 তার প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন ডেনসিটি এনহ্যান্স করছে ওভার অক্সিজেন, তাহলে CH3O এ ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, সো ইট ইজ এ ভেরি গুড নিউক্লিওফাইল। ওকে, নেক্সট OH is not very good but good, not very good but good. Why? No one is giving electron to OH actually OH কি হয়, নেগেটিভ চার্জ থাকে ওভার অক্সিজেন, OH আমরা লিখি বাট নেগেটিভ চার্জ থাকে অক্সিজেনের মাথায়, এখানে অক্সিজেনকে কেউ ইলেকট্রন দিচ্ছে না বটে, বাট কেউ ইলেকট্রন কেড়েও তো নিচ্ছে না, সো OH ইজ মডারেট নিউক্লিওফাইল। মানে এর মধ্যে এত ভালো নয় বিকজ এর যেমন প্রচুর ইলেকট্রন আছে অন অক্সিজেন, এখানে তেমন নেই, বাট খুব খারাপ আছে এমনও নয়, এটা হচ্ছে মডারেট নিউক্লিওফাইল। তো এখানে মডারেট রেটে রিঅ্যাকশন করবে,
but CH3COO minus is bad nucleophile. Why? Because অক্সিজেনের মাথায় ইলেকট্রনটা দেখো এখানে রেজোনেন্স স্টেবিলাইজড, অর্থাৎ the negative charge on oxygen is no longer available because this negative charge is delocalized, এটা রেজোনেন্স করছে। CH3COO minus এর মাথায় নেগেটিভ চার্জটা এক জায়গায় নেই, সেটা রেজোনেন্স করছে, আর কিন্তু নিউক্লিওফিলিক রিঅ্যাকশন করতে গেলে ইলেকট্রনটা থাকতে হবে। তাহলে CH3COO minus যেহেতু নিউক্লিওফাইলটা মানে অক্সিজেনের মাথায় যে ইলেকট্রনটা আছে সেটা রেজোনেন্স স্টেবিলাইজ, মানে একটা জায়গায় অ্যাভেলেবেল নয়, বারবারও ঘুরে বেড়াচ্ছে, সুতরাং এ কিন্তু একটা ব্যাড নিউক্লিওফাইল। তাহলে কে ভালো রিঅ্যাকশন করবে? এ ভালো রিঅ্যাকশন করবে, এ সেকেন্ড, এ থার্ড। বুঝতে পারলে? লাস্ট কোশ্চেন of this chapter, sorry, of this topic lesson 1 lesson 2 বলছে দেখো এখানে লেখা আছে HCl মাইনাস কে দিয়ে রিঅ্যাকশন করিয়েছো CH3CH2 পেয়ার কে দিয়ে, প্রোডাক্ট হচ্ছে CH3CH2HCl। খেয়াল করবে, খুব ভালো করে খেয়াল করবে এই জায়গাটা। আর HCl মাইনাস কে দিয়ে রিঅ্যাকশন করেছে আবার একই জিনিসকে দুবার রিঅ্যাকশন করেছে, বাট প্রোডাক্টটা উল্টে গেছে। দেখো NCS হয়েছে, আগে এটা বলি HCl আর NCS কেন হয়েছে। কিছু লিভিং গ্রুপ, কিছু নিউক্লিওফাইল এমন আছে, যেমন ধরো CN মাইনাস, কিছু নিউক্লিওফাইল এমন আছে যাদের দুখানা ডোনার অ্যাটম থাকে, কিছু নিউক্লিওফাইল এমন আছে যাদের দুখানা ডোনার অ্যাটম থাকে। অর্থাৎ যেমন CN মাইনাসে কখনো নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে, কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে। যেমন ধরো এরকম, ধরো CH3I একে যদি আমরা KCN দিয়ে রিঅ্যাকশন করি, তাহলে প্রোডাক্ট হয় CH3CN। অর্থাৎ এখানে কার্বন দিয়ে অ্যাটাক হয়েছে, এখানে কার্বন সেটা দিয়ে অ্যাটাক করে, মানে অর্থাৎ এটা না রেজোনেন্স স্টেবিলাইজ। হ্যাঁ, এক মিনিট, এটা সি ডবল বন্ড, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, তো খেয়াল করে দেখো এই ধরনের নিউক্লিওফাইল যাদের দুখানা ডোনার অ্যাটম, দেখো CN মাইনাসের একবার নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হতে পারে, আবার নাইট্রোজেন এটা এখানে পড়লে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, কার্বন দিয়েও অ্যাটাক হতে পারে। অর্থাৎ যাদের এট এ টাইম দুটো ডোনার অ্যাটম আছে, দুই বা ততোধিক, যাদের একের বেশি ডোনার অ্যাটম আছে, অ্যাটাক করার মতো অ্যাটম আছে, বাট যখন অ্যাটাক করে একটা অ্যাটম দিয়ে অ্যাটাক করে, দুটো অপশন আছে বাট ইউজ করে একটা। ধরো এদিক থেকে অ্যাটাক করতে পারে, এদিক থেকে অ্যাটাক করে, বাট যখন অ্যাটাক করছে হয় কখনো এটা দিয়ে অ্যাটাক যখন করতে পারে এটা ইউজ করে না, যখন এটা দিয়ে অ্যাটাক করতে পারে এটা ইউজ করে। তো এরকম যারা নিউক্লিওফাইল তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তো HCN মাইনাস, এখানে যে HCN মাইনাস আছে, এই HCN মাইনাসটা একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এর নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হতে পারে, আর সায়ানাইড দিয়ে অ্যাটাক হতে পারে, সালফার সাইড দিয়ে অ্যাটাক হতে পারে। HCN মাইনাস হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল যার দুখানা ডোনার অ্যাটম, নাইট্রোজেন অ্যান্ড সালফার, এখান দিয়েও অ্যাটাক হতে পারে, এখান দিয়েও অ্যাটাক হতে পারে। খেয়াল করে দেখো এটা একটা SN2 রিঅ্যাকশন, বলে দিয়েছে এটা একটা SN2 রিঅ্যাকশন বলে দেওয়া আছে। খেয়াল প্রোডাক্টের দিকে তাকাও, এখানে প্রোডাক্ট হচ্ছে SCN, অর্থাৎ সালফার দিয়ে অ্যাটাক হচ্ছে, তাই সালফারটা জুড়ে আছে। খেয়াল করে দেখো এখানে দেখো সালফার দিয়ে অ্যাটাক হয়েছে, সালফার দিয়ে এখানে অ্যাটাক হয়েছে বলে এখানে সালফারটা জুড়ে আছে, দেখতে পাচ্ছ? আর এই প্রোডাক্টের দিকে তাকাও, NCS হয়েছে কেন? NCS যদি এই নাইট্রোজেন দিয়ে অ্যাটাকটা হয় তাহলে এই প্রোডাক্টটা হবে NCS। তাহলে এই প্রোডাক্টে NCS আছে মানে এ দেখাচ্ছে যে এখানে নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হয়েছে আর এখানে সালফার দিয়ে অ্যাটাক হয়েছে। এখন প্রশ্ন করেছে কোথায় কোনটা SN2 আকারে ভালো হয়েছে, কোনটা SN2 তে ভালো হয়েছে, বা কোনটা SN2 মোডে হয়েছে, হওয়ার সম্ভাবনা বেশি। এই কোশ্চেনটা এখানে করা হয়েছে, তাই মনে হয় কোশ্চেনটা করে। এক মিনিট কোশ্চেনটা দেখে নিচ্ছি আমি। সরি, কোনটা ফাস্টার রেটে করবে বলেছে, বলছে এই দুটোর মধ্যে কোনটা ফাস্টার রেটে SN2 রিঅ্যাকশন করবে। খেয়াল করে দেখো HCN মাইনাসে সালফার ভার্সেস নাইট্রোজেন, আমি তোমাদের বলেছি কে ভালো লিভিং গ্রুপ, যার ইলেকট্রোনেগেটিভিটি কম বা যার সাইজ বড় সেই ভালো, সরি কে ভালো নিউক্লিওফাইল, ভুল বলছি, কে ভালো নিউক্লিওফাইল, যে সহজে ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ যার সাইজ বড়
বা যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেই তোমার ভালো নিউক্লিওফাইল। বিকজ ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তো সে সহজে ইলেকট্রন দেবে না। সাইজ বড় হলে সে সহজে ইলেকট্রন ছেড়ে দেয়, বিকজ সাইজ বড় হওয়ার জন্য তার ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণ বল কম থাকে। সুতরাং একটা ভালো নিউক্লিওফাইলকে যার ইলেকট্রোনেগেটিভিটি কম অ্যান্ড সাইজ বড় সে হচ্ছে ভালো নিউক্লিওফাইল। তো সালফার এবং নাইট্রোজেনের মধ্যে সালফারটা আকারে বড়, সাইজটা বড় আছে। আবার সালফার এবং নাইট্রোজেনের মধ্যে সালফার হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ। দুটো ক্রাইটেরিয়ায় দেখো সালফার ফিল আপ করছে, নাইট্রোজেন নয়। তাই যেখানে সালফার দিয়ে অ্যাটাক হয়েছে মানে এই প্রথমটাতে SN2 এর রিঅ্যাকশনটা ফার্স্ট রেটে হবে দেন পরেরটা। কি বললাম, সালফার HCl মাইনাস একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল এবং এর সালফার এবং নাইট্রোজেনের মধ্যে সালফারটা হচ্ছে আকারে বড় অ্যান্ড লেস ইলেকট্রোনেগেটিভ, হেন্স ইট ইজ আ ভেরি গুড নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক ডোনার সেন্টার। তাই HCl মাইনাস যেখানে সালফারের সেন্টার দিয়ে রিঅ্যাকশন হয়েছে, যেখানে সালফারের দিক থেকে রিঅ্যাকশন হয়েছে সেটাই বেশি ভালোভাবে হয়েছে বা সেখানেই ফার্স্ট রেটে SN2 রিঅ্যাকশন হয়েছে। হোয়াট এভার যাই হোক, SN1 SN2 যেগুলো আলোচনা করলাম তার রিগার্ডিং কোশ্চেনগুলো আলোচনা করলাম তোমাদের সঙ্গে আমি। আরও অনেক কোশ্চেন্স হতে পারে, কারো কাছে কোশ্চেন ব্যাংক থাকলে দেখো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একবার দেখো, দেখলে বুঝতে পারবে। সলভ করো, আটকালে আমরা জিজ্ঞেস করবে। আর এরপরে আমরা যে লেকচারটাতে যাবো, তোমরা এইটাই আমি বলবো SN1 SN2 যেটুকু শেখালাম এই লেকচারের পরে তোমরা সেগুলি ভালো করে দেখো। এরপরের যে লেকচারটা আমরা SN1 SN2 মানে সরি হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন এবার প্রিপারেশন রিঅ্যাকশন যেগুলো আছে মেন যে পার্টটা সেটা ধুবো। বাট এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কেউ এটা ওভারলুক করবে না, প্রচুর কোশ্চেন আছে এখান থেকে। টাটা।